তোমার শার্টে দাগ লেগে যেতে পারে। আমার শার্টে দাগ কি করে লাগলো? আমার শার্টে দাগ কেন? এই দাগ সহজে ওঠে না। তো এই কথাগুলি আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি বা শুনে থাকি। আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলোকেই কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে, তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে আর এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব সেন্টেন্স তোমরা প্রতিদিন বলার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সগুলো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো, যে তোমার শার্টে দাগ লাগতে পারে বা লেগে যেতে পারে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো। তো এখানে শার্ট লেগে যেতে পারে মানে লাগবেই এরকমটা সম্ভাবনা রয়েছে। তো এখানে সাবজেক্ট ইয়োর শার্ট মে, তো এখানে দাগ লাগা, ইয়োর শার্ট মে গেট স্টেইনড, তোমার শার্টে দাগ লেগে যেতে পারে। তো এখানে স্টেইন যে ভার্বটি রয়েছে, এই স্টেইন এর অর্থই হচ্ছে দাগ লাগা। তো এই শব্দটির যে নাউন ফর্ম সেটাও স্টেইন, অর্থাৎ স্টেইন শব্দের অর্থ যেরকম দাগ নাউন হিসেবে, আবার এটাকে আমরা যখন ভার্ব হিসেবে ব্যবহার করব সেম ওয়ার্ড স্টেইন, দাগ লাগা, অর্থাৎ দাগ এবং দাগ লাগা দু ক্ষেত্রেই ইংরেজি স্টেইন। এবং এই ভার্বটির আগে একটি হেল্পিং ভার্ব নিতে হবে গেট, কারণ এখানে বিষয়টা একটু অন্যরকম। তোমার শার্টে দাগ লাগতে পারে, অর্থাৎ এখানে যে ভার্বটি, যে অ্যাকশনটি, এটা বাকি ভার্বের মতো নয়। যেমন আমি যাই, আই গো, কাজটি আমি করছি, বাট এখানে স্টেইন দাগ লাগা, এই আমার শার্ট এখানে সাবজেক্ট, ইয়োর শার্ট এ কাজটি করছে না। তো এখানে একটা প্যাসিভ ব্যাপার রয়েছে, যার জন্যই এই ভার্বটিকে যখন আমরা ভার্ব হিসেবে এখানে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, আগে এই গেট হেল্পিং ভার্বটা ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে তোমার শার্টে দাগ লাগতে পারে, ইয়োর শার্ট মে গেট স্টেইনড। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, এই ভার্বটিকে কিভাবে আমি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করছি। যে তোমার শার্টে দাগ লেগে আছে, মানে অলরেডি দাগ আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো দেয়ার আর স্টেইনস, দেয়ার আর স্টেইনস অন ইয়োর শার্ট। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে আমরা এখানে স্টেইন ভার্ব হিসেবে ব্যবহার করলাম না, এখানে দাগ রয়েছে অর্থাৎ নাউন, যার জন্য একে আমরা প্লুরাল ফর্মে ব্যবহার করলাম। এখানে একের বেশি দাগ, তো দেয়ার আর স্টেইনস অন ইয়োর শার্ট, বাট একটি দাগ হলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনে বলবো দেয়ার ইজ আ স্টেইন অন ইয়োর শার্ট, অর্থাৎ তোমার শার্টে একটি দাগ রয়েছে। তো এইভাবে আমরা প্রয়োজন অনুসারে সেন্টেন্সের মধ্যে এই ভার্বটিকে বা নাউনটিকে ব্যবহার করব। তো পরের সেন্টেন্স, আমার শার্টে দাগ কি করে লাগলো? কি করে লাগলো এটা আমার প্রশ্ন। এই তো কিছুক্ষণ আগে রাখলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডিড দ্য স্টেইন, হাউ ডিড দ্য স্টেইন গেট অন মাই শার্ট? How did the stain get on my shirt? পরের সেন্টেন্স, এই দাগ সহজে ওঠে না, এই যে দাগটি লেগেছে আমার শার্টে এটা সহজে ওঠে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? This stain does not, এখানে আমরা বলতে পারি come out অথবা come off অথবা remove। তাহলে this stain does not come out বা come off অথবা remove easily, এই দাগ সহজে ওঠে না। তো this stain does not come out easily। তো পরের সেন্টেন্স, তার প্যান্টে দাগ লাগছে বা লেগে যাচ্ছে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ প্যান্টস আর, এখানে যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এখানে গেট যে হেল্পিং ভার্বটি তার কন্টিনিউয়াস ফর্মে আমরা লিখবো এখানে গেটিং। হিজ প্যান্টস আর গেটিং স্টেইনড। তার প্যান্টে দাগ লেগে যাচ্ছে বা দাগ লাগছে, তোমার কোটে দাগ লাগছে, সেক্ষেত্রে ইয়োর কোট ইজ গেটিং স্টেইনড। তো প্যান্টের বেলায় আমরা কেবল প্যান্টস বলি প্লুরাল ফর্মে ইংরেজির ক্ষেত্রে, তো বাংলায় যেহেতু আমরা সাধারণত প্যান্ট বলি, বাট ইংরেজির ক্ষেত্রে এটাকে প্লুরাল হিসেবে ধরা হয়। হিজ প্যান্টস আর গেটিং স্টেইনড, তার প্যান্টে দাগ লেগে যাচ্ছে। তো পরের সেন্টেন্স, এই দাগগুলি কি উঠবে? এই যে দাগগুলো লেগেছে এগুলো কি উঠবে? এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? উইল দিস, এইগুলি যেহেতু একের বেশি দাগ, তো উইল দিস, আর যদি একটা হয় সেক্ষেত্রে আমরা এই দিসের যে সিঙ্গুলার ফর্ম যেটা THIS সেটা ব্যবহার করব। উইল দিস স্টেইনস কাম আউট, অথবা আগের সেন্টেন্সের মতো কাম আউট ব্যবহার করতে পারি বা রিমুভ। উইল দিস স্টেইনস কাম আউট, এই দাগগুলি কি উঠবে? তাহলে এই যে দাগ লাগা, দাগ ওঠা, এই সংক্রান্ত এখানে 7টি সেন্টেন্স আমি দেখালাম। তো এই রকম সেন্টেন্সগুলো তোমরা ইজিলি এখন তৈরি করতে পারবে আশা করি। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। যে কি করব ভেবে পাচ্ছি না, কি খাবো ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না, কি জিজ্ঞাসা করব ভেবে পাচ্ছি না। তো এই সেন্টেন্সগুলো তোমরা কিভাবে বলবে? তো এখানে কি করব ভেবে পাচ্ছি না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ক্যানট থিঙ্ক, আই ক্যানট থিঙ্ক হোয়াট টু, এখানে কি করব ভেবে পাচ্ছি না, আই ক্যানট থিঙ্ক হোয়াট টু ডু, কি করব ভেবে পাচ্ছি না। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে কি করব ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না, আমরা বলবো আই ক্যানট থিঙ্ক হোয়াট টু, তারপর নিয়ে আসবো আমরা ভার্ব। এই স্ট্রাকচারের মধ্যে জাস্ট আমাদের এখানে ভার্বের ফর্মটিকে, ভার্বগুলোকে চেঞ্জ করতে হবে। তো কি বলবো ভেবে পাচ্ছি না, এই স্ট্রাকচার অনুসারে আই ক্যানট থিঙ্ক হোয়াট টু সে, কি বলবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। তো খুবই ইজি এই সেন্টেন্স স্ট্রাকচারটি। এই স্ট্রাকচারের মধ্যে শেষে জাস্ট ভার্বটিকে চেঞ্জ করতে হবে। তো এরপর আরো দুটি সেন্টেন্স রয়েছে খুবই কমন, আমরা শুনে থাকি যে সহজে যা আসে সহজে তা যায়, অর্থাৎ যেটা সহজে আমরা পাই বা সহজে আসে সহজেই চলে যায়। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইজি কাম ইজি গো, ইজি কাম ইজি গো, তো সহজে যা আসে তা সহজেই যায়। পরের সেন্টেন্স, সাবধানের মার নেই, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? বেটার সেফ দেন সরি, বেটার সেফ দেন সরি, অর্থাৎ সাবধানের মান নেই। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।